আচ্ছা, আজকে আমরা ইকোলজির ইউনিট 13 এই পোর্শনটা নেব। ইনফ্যাক্ট এখান থেকেই আমাদের ইকোলজি শুরু। তোমাদের কাছে অলরেডি হয়তো ইউনিট 13-এর মেটেরিয়ালটা পৌঁছে গেছে। বাকি যাদের কাছে এই মুহূর্তে মেটেরিয়াল নেই তারা ইউনিট 13 বলেই সাঁতরার যে বই সেই বইটা ফলো করবে। তো দেখো, প্রথমে হচ্ছে আজকে আমরা দেখব সেটা হচ্ছে ইকোসিস্টেম এবং ইকোসিস্টেমের বিভিন্ন হায়ারার্কিয়াল লেভেল, এইটা আজকে আমরা আলোচনা করব। তো এখন ইকোসিস্টেম কাকে বলে বা ইকোলজি বলতে কি বোঝায়, এটা তোমরা জানো যে লজি মানে হচ্ছে নলেজ। তো ইকোসিস্টেম সম্পর্কিত জ্ঞান, তাকে আমরা বলে থাকি ইকোলজি। এখন ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম জানতে গেলে আগে জানতে হবে সিস্টেম কি। সিস্টেম মানে হচ্ছে একাধিক বস্তুর সংমিশ্রণে গড়ে ওঠা একটা সমন্বয়, তাকে আমরা বলে থাকি সিস্টেম। আমি এখানে দেখো তোমাদের স্কুল অ্যাজ অ্যান এক্সাম্পল চুজ করেছি। আমি যদি দেখি স্কুলের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে লিভিং আর একটা হচ্ছে নন লিভিং। লিভিং কম্পোনেন্টগুলোর মধ্যে আমরা টিচারদের পাবো, স্টুডেন্টদের পাবো, অফিস ক্লার্ক যারা আছে তাদের পাবো। তেমনি নন লিভিং কম্পোনেন্টের মধ্যে বেঞ্চ, চেয়ার, চক, ডাস্টার, এই সমস্ত উপাদানগুলোকে পাবো। এখন এই লিভিং এবং নন লিভিং এদের সংমিশ্রণে গড়ে উঠছে পুরো স্কুল নামক সিস্টেমটা। এখন সমস্যা হচ্ছে একটা জিনিস এখানে যদি একটু মাইনিউটলি দেখো, সেটা হচ্ছে এই যে লিভিং এবং নন লিভিং কম্পোনেন্ট, এগুলোর মধ্যে এরা নিষ্ক্রিয় নয়। যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে এদের মধ্যে প্রত্যেকের একের সঙ্গে অন্যের একটা দেয়া নেয়ার সম্পর্ক আছে। এই দেয়া নেয়ার সম্পর্কটাকে আমরা বলে থাকি ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া। এই কথাটা আমাদের বারবার এরপরে আসবে, ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া। অর্থাৎ প্রত্যেকেই একের সঙ্গে অন্যের কিছুটা উপকার করে বা একের সঙ্গে অন্যের একটা দেয়া নেয়ার সম্পর্ক আছে। টিচারের সঙ্গে স্টুডেন্টের, স্টুডেন্টের সঙ্গে ক্লার্কের, টিচারের সঙ্গে ক্লার্কের। আমরা তোমরা স্টুডেন্টরা গিয়ে বেঞ্চে বসো, আমরা চক ডাস্টার ইউজ করে থাকি তোমাদের পড়ানোর জন্য। সো প্রত্যেকটা কম্পোনেন্ট তাদের মধ্যে একটা দেয়া নেয়ার সম্পর্ক আছে এবং এই দেয়া নেয়ার সম্পর্কটাকে আমরা বলে থাকি মিথস্ক্রিয়া, যার সাহায্যে পুরো স্কুলটা চলে বা স্কুলটা গঠিত হয়। ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের চারপাশের পরিবেশটাকে দেখি, তাহলে দেখো পরিবেশটার মধ্যেও দুটো উপাদান আছে, একটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট এবং তারপরে হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। যেখানে বায়োটিক কম্পোনেন্টের মধ্যে আমরা পাবো উদ্ভিদ এবং প্রাণী, এবং এছাড়া আছে কিছু মাইক্রোবসের মধ্যে ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গি আছে, বিভিন্ন ধরনের অণুজীব আছে, অ্যাক্টিনোমাইসিটিস গ্রুপের অন্তর্ভুক্ত প্রাণীরা আছে। আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা অজৈব উপাদান যেগুলো যেগুলো নন লিভিং, যাদের মধ্যে প্রাণ নেই, তাদের মধ্যে আমরা পাবো সানলাইট, পাবো অক্সিজেন, পাবো মাটি, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি। এবং এই যে উপাদানগুলো তোমরা দেখছো, এদের মধ্যেও কিন্তু একটা পারস্পরিক দেয়া নেয়ার সম্পর্ক আছে, মিথস্ক্রিয়া আছে। সেটা কী ধরনের মিথস্ক্রিয়া আমরা সেটা ক্রমশ দেখব। কিন্তু আমাদের পরিবেশের এই যে বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলোর নিজেদের মধ্যে মানে বায়োটিক কম্পোনেন্টগুলো নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া চালায়, আবার অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলোও নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া চালায়, আবার একটা বায়োটিক কম্পোনেন্ট আর একটা অ্যাবায়োটিক কম্পোনেন্টের সঙ্গেও মিথস্ক্রিয়া চালাতে পারে। এইভাবে পারস্পরিক দেয়া নেয়ার বা ইন্টারাকশনের মাধ্যমে যে সিস্টেম তৈরি করে তাকে আমরা বলি ইকোসিস্টেম। এখন ইকোসিস্টেমের দেখো লেভেল অফ ইকোসিস্টেম, এটাই আজকে আমরা পড়ব। এই লেভেল অফ ইকোসিস্টেম করতে গেলে আমাদের ইকোসিস্টেমের দুটো ভাগ আছে, একটা হচ্ছে অটো ইকোলজি আর একটা হচ্ছে সিন ইকোলজি। তো অটো ইকোলজি কাকে বলে না, যদি একই প্রজাতিভুক্ত জীবেদের মধ্যে আন্তঃক্রিয়াটা আলোচনা করা হয় তখন তাকে বলে হচ্ছে অটো ইকোলজি। এখানে সমস্ত জীব যারা রয়েছে তারা একটি প্রজাতির অন্তর্ভুক্ত। আর অপরদিকে সিন ইকোলজি হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে আন্তঃক্রিয়া, আলাদা আলাদা প্রজাতি মিলে তাদের মধ্যে যে আন্তঃক্রিয়া তৈরি হয়, তখন তাকে আমরা বলবো সিন ইকোলজি। সিন ইকোলজির আন্ডারে কয়েকটা ভাগ আছে। যেমন 1 নম্বর যে প্রথম ভাগ সেটা হচ্ছে পপুলেশন, 2 নম্বর যেটা সেটা হচ্ছে স্পেসিস, 3 নম্বর কমিউনিটি, 4 নম্বর ইকোসিস্টেম, 5 নম্বর বায়োম এবং 6 নম্বরে গিয়ে বায়োস্ফিয়ার। এটা কিন্তু সবটাই সিন ইকোলজির 6টা ডিভিশন। একদম প্রথম যে ডিভিশনটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে পপুলেশন। এখন পপুলেশন কাকে বলে না, একই প্রজাতিভুক্ত জীব যখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বসবাস করে তখন তাদের আমরা পপুলেশন বলে থাকি। কীরকম? যেমন দেখো, আমি যদি বলি গুজরাটের গির অরণ্যে এশিয়াটিক লায়ন বা এশীয় প্রজাতির সিংহের পপুলেশন, এটা একটা পপুলেশন হবে। সুতরাং পপুলেশনের দুটো শর্ত, সেটা হচ্ছে এরা প্রত্যেকে একই প্রজাতিভুক্ত হতে হবে এবং 2 নম্বর হচ্ছে এরা একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে বসবাস করতে হবে, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে এরা থাকবে।
এখন এখানে একটা জিনিস বলে রাখি যে একটা আদর্শ মেন্ডেলিয়ান পপুলেশন বলতে বোঝায় যে পপুলেশনের প্রত্যেক সদস্যের একে অন্যের সঙ্গে সমানভাবে জনন কার্য চালাবার অপরচুনিটি থাকে, অর্থাৎ এরা প্রত্যেকে, পপুলেশনের প্রত্যেকটা সদস্য একে অন্যের সঙ্গে জনন কার্য চালাতে পারে। এটা অদ্ভুত লাগবে, কেননা যদি হিউম্যান পপুলেশনের কথা ভাবো এটা এক্ষেত্রে খাটে না, কেননা হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে আমরা উই আর হাইলি সিলেক্টিভ অ্যাবাউট আওয়ার ম্যারেজ পার্টনার। যেমন একই পিতামাতার সন্তান সন্ততির মধ্যে বিবাহ হয় না, বা ম্যারেজ বিটুইন কাজিনস এটাও বহু কমিউনিটির মধ্যে দেখা যায় না। এই ধরনের ম্যারেজগুলোকে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট ডিগ্রি ম্যারেজ, সেকেন্ড ডিগ্রি ম্যারেজ বলে থাকি। এগুলো অ্যাকচুয়ালি হয় না আমাদের হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে। কিন্তু আমাদের নিজেদের অজান্তেই কিছু ক্যারেক্টার আছে, যেমন পিটিসি টেস্টার, ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ, এগুলোর ক্ষেত্রে কিন্তু র্যান্ডম ম্যারেজ হয়ে যায়, অর্থাৎ আমাদের নিজেদের অজান্তেই এগুলোর ক্ষেত্রে র্যান্ডম মিক্সিং হয়। এখানে একটা কথা আমি ব্যবহার করব যেটাকে বলে প্যান মিক্সিস। এইটা আমাদের পরেও পড়তে হবে। মেন্ডেলের মতে মেন্ডেলিয়ান পপুলেশনে প্যান মিক্সিস দেখা যায়। প্যান মিক্সিস মানে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তির, পপুলেশনের মধ্যে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তির একে অন্যের সঙ্গে সমান অপরচুনিটি থাকে জনন কার্য চালাবার জন্য, এটাকে প্যান মিক্সিস বলে। তো হিউম্যান পপুলেশনের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্যের জন্য, যেমন আমি বললাম ব্লাড গ্রুপ, যেমন পিটিসি টেস্টার, এগুলো আমরা পরে ক্লাসে একবার দেখবো যে পিটিসি টেস্টার কি, এগুলোর ক্ষেত্রে প্যান মিক্সিস দেখা যায়। আচ্ছা, পপুলেশনের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেসিস। এখন স্পেসিস কাকে বলে এটা তোমরা ক্লাস 11-এ পড়েছিলে না। একটা প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীরা অপর প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীর সঙ্গে জনন কার্য চালাতে পারে না। সুতরাং প্রজাতির সংজ্ঞা হচ্ছে একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীরা নিজেদের মধ্যে জনন কার্য চালাবে, কিন্তু দুটো ভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণীরা তারা নিজেদের মধ্যে জনন কার্য চালাতে পারবে না। এইটাই বিজ্ঞানী মায়ার এই ডেফিনেশনটা দিয়েছিলেন। সুতরাং পপুলেশন, তারপরে হলো কতগুলো, একটা স্পেসিসের মধ্যে অনেকগুলো পপুলেশন থাকতেই পারে। সুতরাং পপুলেশন, কতগুলো পপুলেশন মিলে তৈরি হলো একটা স্পেসিস। এবং এরপরে আমরা যাব কমিউনিটি। এখন কমিউনিটি কাকে বলে, আমি এখানে যে বোর্ড তোমাদের দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখো। কমিউনিটি একটা লাল কালি দিয়ে আঁকা আছে, এটা হচ্ছে কমিউনিটি 1, তার মেম্বারদের দেখানো আছে। পাশে দেখো একটা কমিউনিটি 2 যেটা ব্ল্যাক দিয়ে, সো এটা হচ্ছে কমিউনিটি 2, তাদের মেম্বারদেরও কালো কালিতে টিকমার্ক দেওয়া আছে। তো কমিউনিটি মানে হচ্ছে যখন একাধিক প্রজাতির জীব কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস শুরু করে তখন তাদেরকে কমিউনিটি বলে। এখানে C1 একটা কমিউনিটি, এর মধ্যে অনেকগুলো প্রজাতি আছে। C2 একটা কমিউনিটি, এর মধ্যে অনেকগুলো প্রজাতি আছে। এখন দেখো কমিউনিটির ক্ষেত্রে যেটা মুশকিল, এই ছবিটার দিকে যদি একটু ভালো করে তাকাও তাহলে C1 এবং C2, এই কোথায় C1 শেষ হচ্ছে কোথায় C2 শুরু হচ্ছে, এদের মাঝখানে কিন্তু একটা ওয়াটার টাইট সেপারেশন নেই, মানে কোনো বর্ডার লাইন নেই। দেখা যাচ্ছে একটা জায়গা, এই মাঝের এই যে জায়গাটা, এটা C1 আর C2 এসে একে অন্যের সঙ্গে ওভারল্যাপ করে গেছে। এই অংশটাকে বলে হচ্ছে ইকোটোন, অর্থাৎ দুটো কমিউনিটি যে অংশে একে অন্যের সঙ্গে মিলিত হয় তাকে বলে হচ্ছে ইকোটোন। আর যদি ছবিটার দিকে তো একটু ভালো করে দেখো তাহলে দেখো ইকোটোন অংশে যেমন লাল কালি দিয়ে আঁকা প্রজাতিগুলো রয়েছে, তেমনি কালো কালি দিয়ে আঁকা প্রজাতিগুলোও রয়েছে। সুতরাং এখানে স্পেসিস ডাইভার্সিটি ম্যাক্সিমাম, এই ঘটনাটাকে বলে এজ এফেক্ট অর টেনশন অফ এজেস, এটা কমিউনিটির ক্ষেত্রে আছে। এরপরে কমিউনিটির পরে যেটা, সেটা হলো ইকোসিস্টেম। ইকোসিস্টেম কি না, যখন আমি অলরেডি বলেছি বায়োটিক কম্পোনেন্ট এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট মিলে ইকোসিস্টেম তৈরি করে। দেখো এই প্রথম আমার অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা নন লিভিং কম্পোনেন্টগুলোকে আমরা আলোচনার মধ্যে আনলাম। এতক্ষণ পর্যন্ত পপুলেশন বলো, স্পেসিস বলো, কমিউনিটি বলো, সেখানে সব লিভিং কম্পোনেন্ট ছিল। তো ইকোসিস্টেম হলো প্রথম অর্গানাইজেশন যেখানে নন লিভিং উপাদানগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তারপরে যেটা, সেটা হচ্ছে বায়োম। নাও বায়োম কি না, একটা বায়োম হচ্ছে একটা বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল। বায়োমের 3টে ক্যারেক্টার থাকে। কি না, একটা স্পেশাল ভেজিটেশন টাইপ, অর্থাৎ পার্টিকুলার টাইপ অফ ফ্লোরা, উদ্ভিদ, একটা পার্টিকুলার টাইপের উদ্ভিদরা থাকে। পার্টিকুলার টাইপ ফনা মানে একটা বিশেষ ধরনের কতগুলো প্রাণী থাকবে। এবং স্পেসিফিক ক্লাইমেটিক জোন, ক্লাইমেটিক জোন মানে একটা নির্দিষ্ট জলবায়ু ওই অঞ্চলে উপস্থিত থাকবে। তাহলে বায়োম হচ্ছে একটা নির্দিষ্ট জলবায়ু অধ্যুষিত এলাকা যেখানে একটা বিশেষ ধরনের ভেজিটেশন অর্থাৎ উদ্ভিদকুল এবং একটা বিশেষ ধরনের প্রাণীকুলের সমাবেশ লক্ষ্য করা যায়। এখানে দেখো আমরা বায়োস্ফিয়ার বলে একটা কথা ইউজ করেছি, সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে 6 কিলোমিটার আর নিচে 7 কিলোমিটার, এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে পৃথিবীতে প্রাণের স্পন্দন লক্ষ্য করা যায়, এইটাকে বলে বায়োস্ফিয়ার। তো সমুদ্রপৃষ্ঠের ওপরের 6 কিলোমিটার ওটাকে বলে পেডো বায়োস্ফিয়ার, নিচের 7 কিলোমিটার হচ্ছে হাইড্রো বায়োস্ফিয়ার।
এই পেডোবায়োস্ফিয়ারের মধ্যে 11টা বায়োম আছে, আর হাইড্রোবায়োস্ফিয়ারের মধ্যে 5টা বায়োম আছে। সুতরাং আমরা যদি ইকোলজিক্যাল অর্গানাইজেশনসগুলোকে দেখি, তাহলে দেখো পপুলেশনের পরে সেখান থেকে গেল স্পেসিস, সেখান থেকে কমিউনিটি থেকে ইকোসিস্টেম। যত আমি ডান দিকে যাচ্ছি তত আমার ইকোলজিক্যাল হায়ারার্কিটা বাড়ছে, অর্থাৎ লেভেল অফ অর্গানাইজেশনটা জটিল হচ্ছে এবং হায়ারার্কি বাড়ছে, অর্থাৎ পপুলেশন সর্বনিম্ন স্তরে, প্রজাতি তার থেকে উচ্চ স্তরে, কমিউনিটি আরও উচ্চ স্তরে, এইভাবে এরা অবস্থিত। তো ইকোলজিক্যাল হায়ারার্কির এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে যত আমি পপুলেশন থেকে ওপরের দিকে যাব, এমনকি তোমাদের এখানে একটা কথা বলে রাখি, পপুলেশনকেও অনেক সময় আবার কতগুলো সাব পপুলেশনে ভাগ করা যায়। এদেরকে বলে ডিম, DEME, ডিম হচ্ছে লোয়েস্ট লেভেল অফ অর্গানাইজেশন। মনে করা হয় একটা ডিমের অন্তর্গত প্রাণীদের একের অন্যের সঙ্গে রিপ্রোডাকশন করার সম্ভাবনা দুটো ভিন্ন ডিমের অন্তর্ভুক্ত প্রাণীদের একের অন্যের সঙ্গে রিপ্রোডাকশন করবার সম্ভাবনার থেকে অনেক অংশে বেশি হয়। একই ডিমের অন্তর্ভুক্ত প্রাণীদের মধ্যে চান্স অফ রিপ্রোডাকশন ইজ হায়ার। সুতরাং ডিম হচ্ছে লোয়েস্ট ইউনিট। এই ডিমকে অনেক সময় সাব পপুলেশনও বলা হয়ে থাকে। যাই হোক, তো আমরা যত ডান দিকে যাব পপুলেশন থেকে, তত লেভেল অফ অর্গানাইজেশন বা ইকোলজিক্যাল হায়ারার্কি ক্রমাগত বাড়তে থাকে। আর এই ভিডিওগুলো বড় করা যাবে না, কেননা বড় করলে প্রচুর জিবির ফাইল তৈরি হচ্ছে। তো আপাতত এই পর্যন্ত আমি ফাইলটা রেডি করলাম। আর একটা জিনিস শুধু এখানে বলে দেবো, ইকোটাইপ এবং ইকোফিন্স এই দুটো জিনিস তোমাদের আছে দেখবে ম্যাটেরিয়ালের মধ্যে। তো ইকোটাইপটা কী জিনিস না, ধরা যাক একটা কমিউনিটির বা একটা প্রজাতির মেম্বাররা একটা বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলের মধ্যে উপস্থিত আছে। এখন এই বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে এক একটা জায়গায় এক এক রকমের টেম্পারেচার আছে। এখানের টেম্পারেচার একরকম, এখানে একরকম, এখানে একরকম। এখানকার হিউমিডিটি একরকম, এখানকার হিউমিডিটি একরকম, এখানকার হিউমিডিটি একরকম। অর্থাৎ এরা প্রত্যেকে আলাদা আলাদা পরিবেশের উপাদান ফেস করছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা, যদিও তারা একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণী, কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে উপস্থিত বলে এই সমস্যাটা তাদের ক্ষেত্রে ঘটছে। এখন আমরা জানি জলবায়ু মানুষের যে কোনো প্রাণীর জেনোটাইপের ওপর প্রভাব বিস্তার করে। দেয়ারফর কিছু সময় পরে দেখা যাবে এই এক একটা অঞ্চলে থাকা প্রাণীদের, এক একটা অঞ্চলে উপস্থিত ইন্ডিভিজুয়ালদের ফিজিক্যাল ক্যারেক্টারগুলো, তাদের শারীরিক বৈশিষ্ট্যগুলো বদলে যাচ্ছে। কেন না, এই তাদের শারীরিক বৈশিষ্ট্যের ওপর তারা যে পার্টিকুলার পরিবেশের মধ্যে রয়েছে সেই পরিবেশীয় প্রভাব বিস্তার লাভ করছে, পরিবেশীয় প্রভাব দেখাচ্ছে, ফলে তাদের আলাদা আলাদা ফেনোটাইপ তৈরি হচ্ছে। সুতরাং এই ধরনের যদি ঘটনা ঘটে, অর্থাৎ যখন বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে থাকার জন্য যদি জীবের বিভিন্ন ধরনের আলাদা আলাদা বৈশিষ্ট্য ফুটে ওঠে, তখন তাদেরকে আমরা বলে থাকি ইকোটাইপ। এটা দেখবে তোমাদের ম্যাটেরিয়ালের মধ্যে লেখানো আছে দুটো টার্ম, একটা ইকোটাইপ আর একটা ইকোফিন্স, দুটো দেয়া আছে। ইকোটাইপ এই যে বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা অঞ্চলে তৈরি হলো, এটা কিন্তু ইররিভার্সেবল কেন না, এখানে জেনোটাইপের চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু এরা একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণী ছিল, সেহেতু এরা কিন্তু ইন্টারফার্টাইল, মানে বিভিন্ন ইকোটাইপগুলো নিজেদের মধ্যে জনন কার্য চালাতে পারবে, যদিও তাদের মধ্যে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে গেছে এবং যেটা ইররিভার্সেবল পার্মানেন্ট পরিবর্তন হয়েছে, কেননা তাদের জেনোটাইপের পরিবর্তন ঘটেছে। আর ওখানে আরেকটা টার্ম দেওয়া আছে যেটা হচ্ছে ইকার্ড বা ইকোফিন্স। এটা কি জিনিস না, সাধারণত এটা উদ্ভিদের ক্ষেত্রে হয়। বিভিন্ন উদ্ভিদ যখন বিভিন্ন পরিবেশের মধ্যে উপস্থিত থাকে, তখন দেখা যায় যে তাদের ফলের আকার, পাতার আকার, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পরিবেশীয় প্রভাবে আলাদা আলাদা হয়। এইটা কিন্তু পরিবেশের প্রভাবটাকে যদি সরিয়ে নেওয়া হয়, তখন তাদের মধ্যে এই ক্যারেক্টারগুলো কিন্তু আবার রিভার্স হয়ে যায়, মানে এটা পার্মানেন্ট টাইপের নয়। এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলে থাকি ইকার্ডস বা ইকোফিন। ওকে, আজ এই পর্যন্তই। পরের ফাইলে নেক্সট জায়গাটা ধরবো।